বান্ধবীর বিয়েতে এসে যে নিজের বিয়ে হয়ে যাবে তা আমি কল্পনাতেও ভাবিনি। আর বিয়ে হয়েছে, তাও আবার একদম বান্ধবীর ভাইয়ের সাথে, যাকে আমি জমের মতো ভয় পাই, যার একদমকে আমি জ্ঞান হারাই, তাকেই কিনা বিয়ে করতে হয়েছে। বিয়ে করেছি ভেবেই আমার জ্ঞান হারাবার উপক্রম। ভাবতে ভাবতে চোখে পানি চলে এলো আমার। আমি কিম তায়াং, এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকে একটু বেশি দুষ্টামি করি, লাফালাফি বেশি করি। অবশ্যই এর জন্য আম্মুর কাছ থেকে অনেক বকা খেয়েছি, তাও কোনো পরিবর্তন নেই। কিন্তু আমি অতিরিক্ত ভীতু, কিছু হলে জ্ঞান হারিয়ে ফেলি। আমার বাবা গঙ্গীয়, একজন বিজনেসম্যান, পাশাপাশি ডাক্তার, নিজের একটা হসপিটালও আছে। বাবা আমাকে প্রচুর ভালোবাসে, সকল আবদার পূরণ করে, কিন্তু আম্মুকে ভীষণ ভয় পাই। আম্মু যা বলবে তাই। আমার মার শাড়ি গহনার শোরুম আছে। আমার ছোট ভাই ইয়নজুন ক্লাস 9-এ পড়ে। ইয়নজুন হওয়ার পর থেকে আম্মু জানি কেমন হয়ে গেছে, আমার সাথে অদ্ভুত আচরণ করে। আমার দিকে কোনো খেয়ালই নেই আমি বেঁচে আছি নাকি মরে আছি। তাতে আম্মুর কিছুই যায় আসে না। এতে প্রথম মন খারাপ থাকলেও এখন সব মানিয়ে নিয়েছি। আমার বেস্ট ফ্রেন্ড জিমিন, তার পরিবার যেন একটা পরিবার না, রাজনৈতিক পরিবার। তার দাদা থেকে শুরু করে তার ছোট ভাই পর্যন্ত রাজনীতি করে। জিমিনের বাবার নামজন, এলাকার চেয়ারম্যান, অনেকটা আমার বাবার বন্ধু। জিমিনের বড় ভাই জ্যাকসন, সেও পলিটিক্স নিয়ে আছে। তার ওয়াইফ জিসো দেখতে সুন্দর, ব্যবহারও অনেক ভালো। তাদের একটা ছোট ছেলে আছে। আর জিমিনের ছোট ভাই জিওন জাংকুক। নামটা শুনলে আমার বুক কাঁপে। দেখতে সেই জোস, একদম হিরোর মতো। প্রথম দেখাতে গ্রাস খেয়েছিলাম। একবার ওনার রুমে ঢুকতে রাম ধমক দিয়েছিল। ধমক খেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ওনার পছন্দ না ওনার রুমে কোনো মেয়ে যাক। উনি মাঝে মাঝে আমার সাথে অনেক রুড বিহেভ করে, কিন্তু সময়ের সাথে সাথে বাজে ব্যবহার কমিয়ে দিয়েছে। খারাপ ব্যবহারও করে না, আবার ভালো ব্যবহারও করে না। একদিন ওনার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম তার হাতে পিস্তল, যেটা দেখে আমার কাঁপা শুরু হয়ে গেল। আমার অসুখ, ভয় পেলে জ্ঞান হারিয়ে ফেলি। তাই হলো, জ্ঞান ফিরে দেখলাম আমি ওনার রুমে। জাংকুক কোথা থেকে এসে আমার মাথায় পিস্তল ধরে। যদি এই খবরটা বাইরে যায় তাহলে সেদিন তোমার শেষ দিন, বলে রাখলাম। জাংকুকের এই ধমকানোতে প্রায় জ্ঞান হারাচ্ছিলাম, কিন্তু তখনই উনি আমার মুখে পানি ছুঁড়ে মারে। তোমার তো জ্ঞান হারানোর ব্যামো আছে, তাই জ্ঞান হারাবার আগেই বলছি খবরটা যেন বাইরে না যায়। আজকে জিমিনের বিয়ে তার চাচাতো ভাইয়ের সাথে। সুগা ভাই একজন পুলিশ। জিমিন ছোট থেকে সুগা ভাইকে ভালোবাসতো। জিমিনারে, তোর একটাও সুন্দর ভালো দেবর কাজে নেই কেন? আমার মনে হয় আমার সিঙ্গেলই মরতে হবে। দূর, ভাল লাগে না। আছে সবাই অন্যদিকে। ছোট ভাই সবাইকে এদিকে আসতে মানা করেছে, কারণ মেয়েদের জন্য অসুবিধা না হয়। দেখ, তোর ভাইয়ের জন্য মনে হয় আমার সিঙ্গেলই মরতে হবে। বিয়েতে আসছে, কই একটা ছেলে পটিয়ে প্রেম করবো তা না। তোর ভাই এক গাধা, ওনার কাজগুলো গাধার মতোই। বলতে পিছন থেকে কেউ বলে উঠলো, কে গাধা? আমি পিছন ফিরে দেখলাম জিওন জাংকুক তাকিয়ে। হাত পা কাঁপতে কাঁপতে জ্ঞান হারাবো তখনই জিমিন আমাকে শক্ত করে ধরলো। তে জানু, প্লিজ জ্ঞান হারিয়ে আমার বিয়েটা নষ্ট করিস না। বিয়ে পড়ানো শুরু হবে কিছুক্ষণ পরেই। জিমিনদের বাড়িটা 4 তলা, তার চাচারাও থাকে সেখানে। জিমিনরা 3য় তলায় থাকে। 7-8টা রুম, বিশাল বড় এক ফ্ল্যাট। তে হাঁটতে হাঁটতে জাংকুকের রুমটা পার করতেই কে একজন তের হাত ধরে টান দিল। ভয়ে তে চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে দেখে সামনে জাংকুক দাঁড়িয়ে। তখন আবার জ্ঞান হারাবে ভাব আসতে জাংকুক ঝাঁকিয়ে রেগে চিল্লিয়ে উঠল, খবরদার জ্ঞান হারাবে না বলে দিলাম। আর আমাকে কি বললে তখন? আমি গাধা, তাই না? তো এখন পিস্তল দিয়ে ঠুকে দিই। জ্ঞান হারাবে না বললেও মাথা ঘোরাতে শুরু করলো। এই বুঝি চোখ লেগে আসছে। আর আটকাতে না পেরে জ্ঞান হারিয়ে তার বুকে ঢলে পড়লাম। ব্যাস, সেই মুহূর্তে রুমে এলো জাংকুকের দাদি। এভাবে দেখে চিৎকার দিয়ে সারা বাড়ি মাথায় করলেন। এই বুড়ি অনেকটা নাটকবাজ মহিলাদের মতো। তের পরিবার আর জাংকুকের পরিবার সকলেই এখানে। কারোর মুখে কোনো কথা নেই। এসে দেখে তে জ্ঞান হারিয়ে জাংকুকের বুকে। আর জাংকুক শক্ত করে তেকে ধরে আছে। জিমিন এসে তের জ্ঞান ফেরায়। সারা বাড়ি ছিছি করতে শুরু করলো। জাংকুক আর তে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কেউ বিশ্বাস করেনি। আলিম নিজের সম্মানের দিকে তাকিয়ে আজকেই বিয়ে দেন। এতে তের ফ্যামিলি কোনো বাধা দিল না। জিওন জাংকুকের সাথে তার বিয়ে হয়ে গেল। ভাবতেই তের হাত পা কাঁপছে।
নীলজি থেকে নিজেদের বাসায় নেবে না এটা বলে তেকে জীবন বাড়িতে রেখে চলে গেলেন। যাওয়ার সময় একবারও তের দিকে ফিরে পর্যন্ত তাকালো না। তের বাবাও কিছু বলেনি। তাদের আচরণে তে থমকে গেল। অভিমান হলো অনেক। মনে মনে ভাবলো দরকার হলে মারা যাবে, তাও সে আর ওই বাড়িতে প্রবেশ করবে না। জিমিনের বিদায়ের সময় তেকে জড়িয়ে প্রচুর কান্না করলো আর যেতে যেতে বাড়ির সবাইকে বলে দিল, আমার জানো যদি কষ্ট পায় তাহলে ঘরে আগুন লাগিয়ে দিব। আমি তো এখানেই আছি, খবরদার আমার থেকে কেউ কটু কথা বলবে না। বিয়ে যখন হয়ে গেছে তখন তুই এখানেই থাকবি। তারপর তের কানের কাছে ফিসফিস করে বলে, তুই তো মায়ের ভালোবাসা পাসনি, এখন নয় আমার মায়ের ভালোবাসার ছায়াতলে থাকবি। মা তোকে ভীষণ ভালোবাসবে আর ভাইয়াকে ভয় পাবি না একদম। ভাইয়া একটু রাগী হলে অনেক ভালো। এখন থেকে আমার ভাইয়ের দায়িত্ব তোর। আমি এখানেই আছি দোতলায়, যখন প্রয়োজন পড়বে আমাকে ডেকে নিবি। জিমিন তের ব্যাপারে সব জানে। জিমিনের কথা শুনে তে কাঁদতে কাঁদতে বলে, এই দুনিয়াতে শুধু তুই আছিস আমার সত্যিকারের আপন একজন। না হলে নিজের রক্তের মানুষগুলো আমারে পর করে চলে গেল, সেখানে তুই আমাকে আগলে নিয়েছিস। আমি জীবন জাঙ্কুকের বিছানাতে বসে মুখে হাত দিয়ে কান্না করছি, কারণ জিন আন্টি বলে গেছে আজ থেকে নাকি আমাকে এখানেই থাকতে হবে। এটা শোনার পর থেকে আমার কলিজা বের হয়ে আসার অবস্থা। উনি এখনো রুমে আসেনি, তার আগেই আমি কাঁদতে কাঁদতে শহীদ হয়ে যাচ্ছি। দরজা বন্ধ করার শব্দে তে চমকে সেদিকে তাকালো। দেখলো জাঙ্কুক গম্ভীর চেহারা করে তের দিকে না তাকিয়ে আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। তে এখনো কান্না করেই যাচ্ছে। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে তাকে একটা ধমক দিল, কান্না বন্ধ করো। ওনার ধমকানোতে আমি ভয়ে মুখ চেপে ধরে কেঁদে উঠলাম। এভাবে কাঁদতে দেখে উনি ড্রয়ার থেকে পিস্তল এনে আমার মাথায় তাক করে বলে, ঠুকে দি। রাত তখন কতটা গভীর জানা নেই। আমি চোখ খুলতে মাথা ব্যথা করে উঠল। মনে পড়লো কিছুক্ষণ আগের ঘটনা। উনি আমার মাথায় পিস্তল রাখতে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ভালোভাবে আশেপাশে তাকিয়ে দেখি উনি আমার পাশে বিছানায় বসে আছেন আর পিস্তল নিজের কপালে ঠেকানো, তবে আমার দিকে তাকিয়ে আছে। দয়া করে আমাকে অকালে কবরে পাঠাবেন না জীবন সাহেব। ওনাকে আমি জীবন সাহেব বলেই সম্বোধন করি। জাঙ্কুক তের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলে, তোমার মতো একটা আত্মাগল পাবনা থেকে আসা রোগীকে যে আল্লাহ আমার কপালে রাখবেন সেটা আমি জীবনেও ভাবিনি। তুমি যদি আজ জ্ঞান না হারাতে তাহলে এসব ড্রামা হতো না। জাঙ্কুকের কথা শুনেই তে মুখ চেপে কেঁদে ওঠে। এই পাগল মেয়ে, তোমার চোখের সাথে কি সমুদ্রের কন্ট্রাক্ট আছে? এত কেমনে কাঁদতে পারো? কান্না বন্ধ করো। আরেকবার যদি আমার সামনে জ্ঞান হারাও তখন একদম পিস্তল দিয়ে ঠুকে দিব বলে রাখলাম। ওনার কথা শুনে আমি ভয়ে দ্রুত শ্বাস নিতে লাগলাম। মনে হলো এখনই মারা যাব। আমার এরকম অবস্থা দেখে উনি রেগে আমার দিকে তাকায়। এক গ্লাস পানি ঢেলে গ্লাসটা আমাকে দেয়। গ্লাসের পানি একটানে পুরো শেষ করে ফেললাম। তারপর একটু শান্ত হলাম। বিয়েটা যখন হয়ে গেছে তখন আমাদের একসাথে মানিয়ে নিতে হবে। আমি ডিভোর্স দিয়ে তোমার জীবন নষ্ট করতে চাই না। আমারও বোন আছে। আর দ্বিতীয়ত আমার জীবনে থাকতে হলে কিছু রুলস মেনে চলতে হবে। মন দিয়ে শোনো, তুমি এখন জীবনবাড়ির বউ। আর তুমি নিশ্চয়ই জানো জীবনবাড়ির বউগুলো কেমন। একদম দুষ্টুমি লাফালাফি সহ্য করবো না। এমনকি কোনো ছেলে কাজিনের সাথে কথা বলতে পারবা না। বোরকা ছাড়া বাসা থেকে বের হতে পারবা না। পড়ালেখা করবা ঠিক আছে, সংসারও সামলাতে হবে যেভাবে আম্মু আর ভাবি সামলায়, বুঝেছো? ওনার কথায় হা হয়ে গেলাম। মনে মনে ভাবলাম এর চাইতে তো জেলখানা ভালো ছিল। আমি জীবনেও ভাবিনি এই সংসার টংসারের কথা। আম্মু আমাকে পছন্দ না করলেও কোনোদিন দাসীর মতো করে রাখিনি। সংসারে তো অনেক কাজ। আল্লাহ, আমি তো কাজ টাজ কিছুই জানি না বললেও চলে। আর উনি কি বললেন লাফালাফি না করার জন্য? এগুলো তো আমার রক্তে মিশে আছে। এগুলো কিভাবে বদলাবো? এসব ভেবে আবার কেঁদে উঠলাম। জাঙ্কুকদের কান্না দেখে বিরক্ত হয়ে বলে, এখন আবার কান্না করছো কেন? আমি তো কাজ টাজ কিছুই জানি না। ভালোভাবে নিজের কাপড়গুলো ধুতে জানি না। জাঙ্কুক রেগে দাঁতে দাঁত চেপে বলে উঠল, জানো না যখন শিখে নিবে। আমি কিছু না বলে আবার কাঁদতে লাগলাম। কান্না থামাও আর ফ্রেশ হয়ে এসো। এমন ময়লা জামা কাপড়ে তোমাকে আমি আমার বিছানায় জায়গা দিব না। কি হলো, যাও।
উনার ধমকের সাথে সাথে তাড়াহুড়া করে উঠে দাঁড়ালাম। মনে হচ্ছিল জ্ঞান হারাবো, কিন্তু উনার ভয়ে তাও করতে পারছি না। তের মা বাসায় গিয়ে তের জন্য জামা কাপড়, বই খাতা, যাবতীয় সব জিনিস পাঠিয়ে দিয়েছিল। কয়েক মিনিট পর ফ্রেশ হয়ে বের হয়, পরনে প্লাজো আর একটা লম্বা ঢিলেঢালা টি শার্ট আর ওড়না। আমি বের হতেই দেখলাম উনি অন্য পাশ ফিরে শুয়ে আছেন। আমি কোথায় ঘুমাবো সেটাই ভাবছিলাম। যদি উনার পাশে শুয়ে পড়ি তাহলে নির্ঘাত জ্ঞান হারাবো হয়তো। এসব ভাবতে ভাবতে জান খুট করে তের দিকে তাকালো। জাঙ্গুকে তাকানো দেখে কেঁপে উঠলো। সকাল সকাল কারো ধাক্কানোতে ঘুম ভেঙে গেল জাঙ্কুকের। কিন্তু যখন চোখ খুলে ভালোভাবে দেখলো যে তাকে কে ধাক্কা দিচ্ছে, কিন্তু কই, কেউ তো ধাক্কা দেয়নি, বরং তের দুপা তার উপরে দেওয়া, আর মাথা বিছানার শেষের দিকে, আর একটু হলেই পড়ে যাবে। জাঙ্কুক বিরক্ত নিয়ে তেকে ঠিক করতে যাবে, তখন তার চোখ যায় এলোমেলো তের দিকে। তে ধবধবে ফর্সা না হলেও ফর্সা বলা চলে, মোটামুটি ফিট আছে, না মোটা না শুকনা, আর জামা কাপড় একদম এলোমেলো। প্লাজো হাঁটু পর্যন্ত উঠে গেছে, টি শার্ট উপরে উঠে অনেকটা পেট বেরিয়ে আছে। জাঙ্কুক চোখ সরিয়ে নিল, তে বেশ আবেদনময়ী, তাই সে দ্রুত নিজেকে সামলে নিল। ওয়াশরুমে চলে গেল, তেকে আর ডাকলো না। বিছানা থেকে পড়ে যেতেই তের ঘুম ভেঙে গেল। এটা নতুন না, তাও সে কোমর ধরে আশেপাশে তাকিয়ে অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু ওয়াশরুম থেকে জাঙ্কুককে বের হতে দেখে তার গতকালের ঘটনা সব মনে পড়ে গেল। তেকে নিচে বসে থাকতে দেখে ভুরু কুচকে তাকালো জাঙ্কুক। এই রুগী, এভাবে নিচে বসে আছো কেন? তে জাঙ্কুকের কথা শুনে ভয়ে ভয়ে মুখ কালো করে বলে, আসলে আমি বিছানা থেকে পড়ে গেছি। তের কথা শুনে জাঙ্কুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর হালকা এসে ঠোঁট কামড়ে বলে, এমন পাগল যে আমার কপালে ছিল তা আমার জানা ছিল না, বলেই রুম ত্যাগ করে। তে জাঙ্কুকের কথা শুনে মন খারাপ করে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আমি একটা সালোয়ার কামিজ পরে নিলাম, কিন্তু কিছুক্ষণ পর আন্টি, মানে যে আমার শাশুড়ি, উনি আর ভাবি আসলেন, মানে জিমনের বড় ভাবি। ওনাদের হাতে কিছু শাড়ি আর গহনা, প্রায় ৬-৭টা শাড়ি হবে। কেমন আছো তে পাখি? উনি আমাকে এভাবেই সম্বোধন করেন। আমি ভালো আছি আন্টি, আপনি ভালো আছেন? আসলে আন্টি সরি, আমি জানতাম না এত সব ঘটনা ঘটে যাবে, মন খারাপ করে বললাম। তোমাকে ছেলের বউ হিসেবে পেয়ে আমি ভীষণ আনন্দিত। আমি মনে মনে এটাই চেয়েছিলাম, তবে জাঙ্কুকের ভয়ে কিছু বলিনি। আর আমাকে আন্টি নয়, আম্মু কিংবা মা বলেই ডাকবে। তোমাকে আমি ছোট বলেই ডাকবো, কেমন? ঠিক আছে ভাবি। এবারের বউদের শাড়ি পরতে হয়, আজ থেকে তুমিও পরবে। আর এই নাও, এখানে অনেক গহনা আছে, এসব আমি অনেক আগেই বানিয়ে রেখেছিলাম ছোট ছেলের বউয়ের জন্য। এখন যখন তুমি তার বউ, তাই এসব তোমার। তে জিনের দিকে অসহায় চোখে তাকায়। আমি তো শাড়ি পরতে জানি না, না গহনা পরতে পছন্দ করি। সে আমিও ছিলাম তোমার মতো, কিন্তু এখন দেখো এগুলো না পরলে ভালোও লাগে না। মা আপনি যান, আমি ওকে রেডি করিয়ে আনছি। জিসু তেকে লাল একটা শাড়ি পরিয়ে দিল, ঠিকভাবে পিন মেরে দিল যাতে শাড়ি খুলে না যায়। হাতে মোটা বালা, সুন্দর করে হিসাব করে তার উপর টিকলি দিয়ে দেয়। জানো, কপাল খারাপ তোমার আর আমার, না হলে কি এই দুই ভাইয়ের বউ হয়ে আসতাম এই ঘরে। ইচ্ছে মতো শ্বাসও নেওয়ার স্বাধীনতা নেই। তোমার ভাই যে কি পরিমাণ পজেসিভ আমাকে নিয়ে, আর ছোট ভাইও কম না। সবে মাত্র বিয়ে হয়েছে, আস্তে আস্তে বুঝবা কত ধনে কত চাল। ভাবির কথার মানে আমি বেশ বুঝেছি। আমার জীবন যে জেলখানায় পরিণত হবে তা আমি একেবারে শিওর। উনার জন্য ঠিকভাবে শ্বাসও নিতে পারবো না, না পারবো ইচ্ছে মতো জ্ঞান হারাতে। হায় রে, আমার জ্ঞান হারানো আমাকে মিস করবে, এসব ভেবে কাঁদো কাঁদো চেহারা করলাম। জিমিনের বিয়ে হয়েছে, তাই এতিমখানার বাচ্চাদের খাওয়াবেন শ্বশুর বাবা। তার আয়োজন বাড়ির বাগানে হবে, অনেক মানুষজন আসবে। তুমি আমার সাথেই থেকো, না হলে আম্মুর সাথে থাকিও, তাও আগের মতো তিরিং বিরিং করিও না। এসব একদম পছন্দ না ছোট ভাইয়ের। তে কিছু না বলে জিসুর পিছন পিছন হেঁটে ডাইনিং রুমে গেল। যেতেই দেখলো জিমিনের দাদিকে।
এই যে জ্ঞান হারানো মাইয়া, বউ হইয়া গেছে জীবন পরিবারের, এখানে একদম দৌড়াদৌড়ি চলবো না। আমি কিছু না বলে মাথা নাড়ালাম। সকালের নাস্তা করতে করতে তে জিমিনের দাদির থেকে শুনলো জিয়ন জাঙ্গুক নাকি ওদের বিয়েটা আর বড় করতে চান না, যেভাবে আছেন সেভাবেই থাকতে চান, আর কোনো ধরনের অনুষ্ঠানও করতে চান না। এটা নাকি জাঙ্গুকের অপছন্দ। বাড়ির বউকে হাজারো পুরুষ দেখবে সেটা উনি মেনে নিবেন না। ওনার কথা শুনে আমি অবাক হলাম। এরকম করে কতজনই বা ভাবে। মনে মনে খুশি হলাম। ওনার পরিবারটা আসলেই অন্যরকম, কিন্তু ভয় হয় সব সামলাতে পারবো তো। সকাল থেকে আর জিয়ন সাহেবকে দেখা গেল না। এতে অবশ্য তের ভালোই লেগেছিল, তাকে দেখলেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তে দুপুরে খেয়ে রুমে চলে আসে, তবে রুমের দরজা বন্ধ করতে ভুলে গেল। জিন বলেছে সপ্তাহখানেক পর যেন ভার্সিটিতে যাওয়া শুরু করে জিমিনের সাথে। এর আগে যেন ভালোভাবে সংসার সামলানোটা শিখে নাই। জিন তেকে সব কাজ শিখিয়ে দিবে বলেছেন। এসব ভাবতে ভাবতে ব্যাগ থেকে সব কাপড় বের করে জাঙ্গুকের আলমারির এক পাশে সব গুছিয়ে রাখছে। জাঙ্গুক তের জন্য জায়গা করে দিয়েছে। এক পাশে শাড়ি, আরেক পাশে সালোয়ার কামিজগুলো রেখে দেয়। ভাবছে এখন তো আর রুম থেকে বের হবে না, বা কেউ আসবে না, আর আসলেও দরজা বন্ধ। সেটা ভেবে বুক থেকে আঁচলটা সরিয়ে শুয়ে পড়ে। ঘুম চোখে নামবে নামবে ভাব। ওই সময় কেউ হঠাৎ করে দরজা খুলে ভিতরে আসলো। কে আসলো দেখতে চমকে গেল তে। জাঙ্গুক ওর দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেললো। জাঙ্গুক রাগে চোখে তাকাতেই তে নিজের দিকে তাকিয়ে ভয়ে কেঁপে উঠলো, আর কেঁপে কেঁপে শাড়ি ঠিক করে নিল। ওহো, উনি যে এখন রুমে আসবে আমি ভাবতেই পারিনি। আর আমি কি ডাফার যে ঠিকভাবে দরজা বন্ধ করিনি। এখন নিশ্চয় উনি আমাকে ওনার সেই বিখ্যাত পিস্তল দিয়ে ঠুকে দিবেন। বিড়বিড় করে বলতে থাকে তে। দুপুর গড়িয়ে বিকাল হবে হবে ভাব, তবে এখনো পুরোপুরি ভাবে সূর্য তেজ কমেনি। তে রুমে বসে আছে। তেকে তখন অগোছালো অবস্থায় দেখে জাঙ্গুক রাগি চোখে তাকালেও কিছু না বলে ওয়াশরুমে চলে গিয়েছিল। আর তে জ্ঞান হারাতে হারাতে বেঁচে গিয়েছিল। নিজেকে এখন গুছিয়ে নিয়ে বিছানায় বসে আছে। কিছুক্ষণ পর জাঙ্গুক বের হয়ে আলমারি থেকে নিজের কাপড় নিতে গিয়ে তের দিকে তাকিয়ে রেগে বলে, আলমারির এই অবস্থা কেন? এখানে কি গরু ছাগল থাকে? জাঙ্গুকের রাগের কারণ বুঝতে পেরে তে কাপা কাপা পায়ে আলমারির সামনে গিয়ে দেখে তে সব কাপড় চোপড় রাখা, তবে এলোমেলো ভাবে ভাঁজ করা। তে আবারও ভয় পেল। এখন নিশ্চয় জাঙ্গুক তাকে চল লাগাবে। তে ভয়ে গালে হাত দিয়ে আস্তে আস্তে বলে, আমি এখনই গুছিয়ে দিচ্ছি। আমার এলোমেলো একদম পছন্দ না। নিজেকেও গুছিয়ে রাখবে, তার সাথে নিজের জিনিসও। আর হ্যাঁ, রুম সবসময় পরিষ্কার রাখবে, চুল এলোমেলো যেন না দেখি। আর আজকে যেভাবে ছিলে সেভাবে থাকার আগে দরজা লক করছো কিনা তা ভালোভাবে দেখে নিবে। শুনো, ওয়াশরুমে আমার কাপড় রাখা আছে, সেগুলো ধুয়ে দিবে। বউ থাকতে কাজের লোক কাপড় ধুয়ে দিবে সেটা আমি চাই না। মাঝে মাঝে আমি ধুয়ে নিব। এখন আমার লেট হচ্ছে, তাই তুমি ধুয়ে দিবে। হ্যাঁ, ওনার সব কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলাম, আমার মতো এলোমেলো অগোছালো এই দুনিয়াতে আর একটা আছে কিনা আমার সন্দেহ। কি থেকে কি হয়ে যাচ্ছে আমার জীবনে। এমন জামাই কপালে ছিল কেন? তারপর কি বললেন? ওনার কাপড় ধুয়ে দিতে? আমার নিজের কাপড়ই ওয়াশরুমে 3-4 দিন পরে থাকে, আর কিনা ওনার কাপড় ধুয়ে দিব? মনে মনে ওনাকে হাজারো বকা দিলেও ভয়ে মুখে টু শব্দও করিনি। আমার খুব কান্না পাচ্ছে। জীবনটা আমার তেজপাতা হয়ে গেল শুধুমাত্র মানে জিমিনের দাদির জন্য। বুড়িটাকে একটা উচিত শিক্ষা দিতে মন চাইছে। জাঙ্গুকদের এমন চিন্তা ভাবনার মধ্যে ধমক দিয়ে উঠল, এই যে রুগী, কি বলেছে কানে গেছে? জাঙ্গুকের এমন ধমকেতে ভয় পেয়ে যায়। জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, কানে গিয়েছে, আমি এখনই সব করছি। বলতে বলতেই কাজে লেগে যায়। জাঙ্গুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে নিজের কাজের জন্য রুম থেকে বেরিয়ে যায়। ভাইয়া, জিয়ন জাঙ্গুক নাকি বিয়ে করে ফেলেছে। বুগাম চৌধুরী চোখ মুখ শক্ত করে আছে। হ্যাঁ, খবরটা আমিও শুনেছি। আয়ু কেঁদে উঠল।
কিন্তু ভাইয়া তুমি না বলেছিলে ওর বাবার সাথে আমার আর ওর বিয়ের কথা বলবে। আমি বলে দিচ্ছি, ওর সাথে আমার বিয়ে না হলে সুইসাইড করব। বুগাম দ্রুত বোনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আমি যখন বলেছি বিয়ে তোর সাথেই হবে, আর জাঙ্কুকের বিয়েটা একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। আমি যতটুকু জানি মেয়েটা জাঙ্কুককে ভালোবাসা তো দূর, পছন্দও করে না। সত্যি তো? আমি কিন্তু কখনো তোমার কাছে কিছু চাইনি, শুধুমাত্র জাঙ্কুককে ছাড়া। আমি ওকে ভালোবাসি ভাইয়া। বুগাম আদুরে হাতে বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। আমার পুতুল যা চাইবে আমি তাকে তাই দিব। দরকার পড়লে ওই মেয়েটাকে ওর জীবন থেকে সরিয়ে দিব, তাও তুই কষ্ট পাস না। বুগাম চৌধুরী আর আয়ু চৌধুরী তারা আপন ভাই বোন। ছোটবেলায় তাদের বাবা মা মারা যায়, কিভাবে মারা যায় কেউ জানে না। তখন থেকে বুগাম আয়ুকে আগলে রেখেছে। তার বোন ছাড়া এই দুনিয়াতে কেউ নেই। তার চাচা মামা ছোটবেলায় তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই সেও কারোর খবর রাখে না। বুগাম পলিটিক্স এর পাশাপাশি নিজের ব্যবসা সামলায়। নিজে অনেক কষ্ট করে এত কিছু করেছে। বুগাম অনেক আগেই পড়াশোনা শেষ করে। আয়ু এবার অনার্স ফাইনাল ইয়ারে। বাসায় একবার নামজনকে দাওয়াত করেছিলেন, তাও ব্যবসার পার্টনারশিপ করার জন্য। তখন ওনার সাথে এসেছিল জিয়ন জাংকুক। সেখান থেকে আয়ু জাংকুককে পছন্দ করে, আস্তে আস্তে ভালোবেসে ফেলে। এখন যেভাবেই হোক জাংকুক আর তার বোনকে বিয়ে দিবেই দিবে। তার একটা মাত্র বোন, সে বোনের জন্য সব করতে পারে। তুমি এত নিষ্ঠুর হবে আমি ভাবিনি তের মা। একদম তের মা বলে ডাকবে না, বলে দিলাম। আমি শুধুমাত্র ইয়ঞ্জনের মা, ব্যাস। আর কারো মা না, না হতে চাই। নিষ্ঠুর কেন হব? তে কার মতো হয়েছে তুমি বুঝতে পারছো না? তুমি বড় নিষ্ঠুর মা। তুমি এমন হবে আমি জীবনেও ভাবিনি। তের না তুমি খবর নিচ্ছ, না আমাকে নিতে দিচ্ছ। দেখবে এই তেই একদিন তোমার কাজে আসবে। এই যে ছেলেকে নিয়ে এত অহংকার করছো, সে অহংকার একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। কথাটা মিলিয়ে নিও। খবরদার আমার ছেলেকে নিয়ে বাজে কথা বলবে না। ওই মেয়েটার জন্য তেকে আমার জীবনেও লাগবে না। বলে উনি রুমে চলে গেলেন। আজ বিয়ের 5 দিন হয়ে গেল। এখন জাংকুকের দেখা মিলে শুধু রাতেই। এর আগে কোথায় থাকেন, কই যায় তা কিছুই জানে না তে, না জানতে চাই। এই কয়েকদিনে শাড়ি বেশ ভালোভাবে সামনে নিতে পারে। ঘরের কাজগুলো এখনো ঠিকভাবে করতে পারে না, তবে চেষ্টা করে। ডিনার করে রুমে আসলাম ঘুমাতে। জিয়ন সাহেব নাকি বাইরে থেকে খেয়ে আসবেন, তাই কাউকে অপেক্ষা করতে মানা করেছেন। রুমে আসতে আব্বুর কথা খুব মনে পড়ল। সবসময় মনে পড়ে, কিন্তু নিজেকে এটা সেটাতে ব্যস্ত রাখি। আচ্ছা, ওনারা কি আমাকে আর দেখতে আসবে না? সত্যি কি আম্মু আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না? আব্বুকে কল দিলাম, ফোন বন্ধ। আবার ট্রাই করলাম, কিন্তু বন্ধ। ভয়ে আম্মুর ফোনে কল দিইনি, যদি রেগে যাই তখন আবার আমার মুড নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ চুপ করে বসেছিল তে। শাড়ি বদলিয়ে ঘুমানোর জন্য আরামদায়ক কাপড় গায়ে জড়িয়ে ফোনে ফেসবুক স্ক্রল করতে লাগলো। পা একটা বিছানায় ওঠানো আর একটা নিচে রেখে দোল দিচ্ছি, আর এলোমেলো ভাবে সে ক্রিমাপার ভিডিও দেখছি। আমি মোবাইলে একবার মন দিলে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে বুঝতেই পারি না। আমি পাক্কা মোবাইল প্রেমী। ক্রিমাপার উল্টাপাল্টা ইংরেজি শুনে হাসতে হাসতে তে সারা বিছানা এক প্রকার গড়াগড়ি খাচ্ছে। কিন্তু হুট করে চোখ গেল দরজার দিকে। দরজার সাথে পিঠ ঠেকিয়ে জাংকুক এক মনে ওর দিকে তাকিয়ে আছে। জাংকুককে এমন তাকিয়ে থাকতে দেখে ভয়ে বসে পড়ল তে। মনে মনে ভাবছে, হায় আল্লাহ, উনি কখন এলেন? জাংকুক আস্তে আস্তে তে অনেকটা কাছে এসে এক ভুরু উঁচিয়ে বলে, তোমার মোবাইল আছে, আগে জানতাম না তো। আর এসব কি ফাউল ভিডিও দেখছো? এতই যখন আজাইরা সময় পেয়েছো, তখন পড়তে বসতে। মোবাইল দেখার মানে কি? আসলে আমার ঘুম আসছিল না, এখন পড়তেও ইচ্ছে করছিল না, তাই একটু ক্রিমাপার চমলক্কওয়ালা ভিডিও দেখছিলাম বলে তাড়াতাড়ি মুখে হাত দিয়ে ফেললাম। আমি কি বলে ফেললাম। এই জন্যই জিমিন আমাকে হাদা উপাধি দিয়েছে। তের কথা শুনে জাংকুকের চোখ বড় বড় হয়ে গেল।
তুমি যেমন ফাউল দেখো তেমন ফাউল ভিডিও, বলেই ফ্রেশ হতে চলে গেল। তে লম্বা একটা শ্বাস নিল, আর একটু হলে জ্ঞান হারিয়ে ফেলতো। মনে মনে ক্রিমাপাকে কয়েকটা গালি দিল। আস্তে আস্তে জাঙ্কুকের প্রতি ভয়টা কমে যাচ্ছে, হয়তো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে তাই। এসব ভেবেই ফোনটা বন্ধ করে পাশে রেখে ঘুমানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর উনিও ঘুমাতে আসলেন, তবে হাতে অনেকগুলা ফাইল নিয়ে। উনি বিছানায় বসে সেসব নিয়ে কি ইজিবিজি কাজ করছেন। আমি সেদিকে পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়লাম।